আর ওই নিয়ন্ত্রণমূলক নিবর্তনমূলক পদক্ষেপের ভিতরে চলে যায়। আপনি আমি আজকে যে কথাগুলো যেভাবে বলতে পারছি, 2-3 বছর পরে অর্থনৈতিক পরিস্থিতির যদি উন্নতি না হয়, রাজনৈতিক সহিংসতার জায়গাতে যদি কোনো ধরনের এক ধরনের মতো সৎসাহস থাকতে হবে, জনতুষ্টিবাদী কাজের সময় আরো পাওয়া যাবে। নির্বাচনের 3 বছর এখনো সামনে আছে। আকাশে কতটা নীল, কতটা কালো মেঘ? অন্যান্য বারের চেয়ে এবার কি বর্ষাটা তো বেশি হচ্ছে, তাই না? এবং আমরা একটা বর্ষা অভ্যুত্থানের ভিতর দিয়ে এসেছিলাম, সেহেতু বর্ষা আসলে পরেই এক ধরনের আশা, প্রত্যাশা এবং হতাশা একসাথে মিলিতভাবে আসে। এবং বলা বাহুল্য, এই অর্থে শরতের আকাশে সাদা মেঘের ভেলার সাথে কালো মেঘের সঞ্চালনও তো আমরা দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, এবং কোনো কোনো ক্ষেত্রে বন্যা পরিস্থিতি থেকে আরম্ভ করে আবার অন্যান্য ছাত্রদের পরীক্ষা দেওয়ার সময় এটা আরো বেশিভাবে প্রকাশ পেয়েছে। সেহেতু বিপত্তিহীনভাবে আপনার শরৎকে উপভোগ করার খুব সুযোগ তো আমি দেখছি না। তাহলে অর্থনীতির আকাশে সাদা মেঘের ভেলার পরিবর্তে আপনি যেমনটা বলছিলেন, অর্থনীতির আকাশেও এখনো কালো মেঘের ঘনঘটা আছে। অর্থনীতির আকাশটা তো আরেকটু প্রলম্বিত। এটা এত ঋতু পরিবর্তনের সাথে সাথে খুব দ্রুত পরিবর্তন করা জটিল। বিশেষ করে যদি অর্থনীতির ভিতরে বিভিন্ন ধরনের কাঠামোগত সমস্যা থাকে, যেমন আপনার সরকারের আয় বৃদ্ধির ব্যাপার, কর আহরণের ব্যাপার, সরকারের যে ব্যয় করে তার গুণমান ঠিক রাখার ব্যাপার, আপনার যদি ঘাটতি হয় তাহলে কি ধরনের বৈদেশিক সাহায্য বা অর্থনীতির ভিতর থেকে আপনি কতখানি ঋণ নেবেন, সেটা একটা বিষয় রয়েছে। যে সমস্ত জমে থাকা আপনার ব্যয়ের চাপ আছে, সেটা সামাজিক সুরক্ষাই হোক বা সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামোই হোক, ইত্যাদি বিষয় রয়েছে। এর সাথে যুক্ত হয়েছে আমাদের বৈদেশিক পরিস্থিতির একটা অনিশ্চিত পরিস্থিতি, যার সাথে যুক্ত হয়ে জ্বালানি তেল সহ আমাদের ভর্তুকির বড় পরিমাণের বিষয়টি রয়ে গেছে। সেহেতু সাধারণভাবে বিনিয়োগ, কর্মসংস্থান এগুলিকে সঞ্চালন করার একটা প্রতিশ্রুতি রয়েছে, প্রয়োজন রয়েছে, সেগুলো রয়েছে। সেহেতু চ্যালেঞ্জের তো অভাব নেই। চ্যালেঞ্জের তো অভাব। সরকার নির্বাচিত হয়েছে বা সরকার গঠিত হয়েছে 5 বছরের জন্য, সবেমাত্র 6 মাস পার করলো। তারপরেও একটা প্রবাদ বলে মর্নিং শোজ দ্য ডে। সবসময় যে মর্নিং শোজ দ্য ডে, সকালটা কেমন শুরু হলো সারাদিনটা যে সেভাবেই যাবে সেটারও কোনো গ্যারান্টি নেই। যেমন আপনি সকালে হয়তো বাসা থেকে বেরোলেন, রৌদ্রোজ্জ্বল সকাল দেখে রাস্তায় এসে দেখলেন বৃষ্টি নেমে গেছে, আনপ্রেডিক্টেবিলিটি আছে। এবং আপনি সাথে ছাতা আনেননি, সাথে ছাতা আনেননি, তাহলে আপনি যদি রাস্তায় থাকেন তাহলে আপনাকে ভিজতেও হতে পারে। তাহলে শুরুর লক্ষণ যেটা আমরা 6 মাস দেখলাম, লক্ষণটা আমি আপনাকে এটা বলি, এখানে 2 রকমের তত্ত্ব আছে। এক রকমের তত্ত্ব হলো প্রভাত দেখে দিনটাকে বোঝা যায়। আর একটা তত্ত্ব আছে যার শেষ ভালো তার সব ভালো। সেহেতু আপনি প্রভাতটাই দেখবেন নাকি আপনি সন্ধ্যাতে বা দিনের শেষে আপনি ভালো শেষ করলেন কিনা সেটা দেখবেন। আমরা তো এটা মনোভাবের উপর নির্ভর। টাইম মেশিন ট্রাভেল করে আমরা তো 5 বছর আগে চলে যেতে পারছি না। অর্থনীতি এমন একটা জিনিস যে আপনার টাইম মেশিন দরকার করে না। কারণ হলো এটার কতগুলি নিয়ম নীতি, বৈজ্ঞানিক নিয়ম নীতি আত্মস্থ করে আপনি বৈজ্ঞানিক নিয়ম নীতিগুলো আপনি যদি পরিপালন করেন, পৃথিবীর ইতিহাসে যদি আপনি যে বিবেচনায় নেন, তার যে তাহলে আপনি অন্ধের মতো আপনার আগানোর তো কোনো কারণ নাই। সেটার ভিতরে সাথে থাকে জাতীয় করার চেষ্টা করে, এবং সেটা বাস্তবায়নের প্রথম 6 মাস সে কি করবে, প্রেক্ষিতকে আত্মস্থ করে আপনি করেছেন কিনা সেটা বিষয়। এবং দেখেন সেটার একটা বড় প্রতিফলন থাকে যে সরকার আসে, তার যে রাজনৈতিক প্রতিশ্রুতি থাকে, অর্থনৈতিক কর্মসূচি থাকে, সেটার ভিতরে সেটা প্রতিফলন করার চেষ্টা করে এবং সেটা বাস্তবায়নের প্রথম 6 মাস সে কি করবে ভাগ করে করে যখন বলার চেষ্টা করে। এবং এই সরকার কিছু যে একদম বলেনি তা তো না, তারা ওই যে 3R থিওরি চালু করেছে, রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। 1 থেকে 3 বছর, 1 থেকে 2 থেকে 3 বছর, এরকম করে 5 বছরের একটা ওনারা সময়কাল নির্ধারণ করেছিলেন। বিষয়টা হলো ওই যে
রিকভারি বা পুনরুত্থানের যে ন্যূনতম আমার যোগ্যতা বলেছিলেন সামঞ্জস্যপূর্ণভাবে হয়েছে কি হলো সেটা হলো প্রথম 6 মাসের কথাই আপনি বলছিলেন। তাহলে প্রতিশ্রুতি, প্রত্যাশা, প্রাপ্তি, অপূর্ণতা আলাপ করেন তাহলে নিঃসন্দেহে কুণ্ঠা আছে, কিছুটা জীবনে তো সব আকাঙ্ক্ষা পূরণ হয় না, সংকোচ আছে। ন্যূনতমগুলো আমার যোগ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে হয়েছে কি হয় নাই, সেটা হলো বিষয় আর কি। সেইখানে আমার, যদি আপনি আজকে এই সকালে আলাপ করেন তাহলে নিঃসন্দেহে কুণ্ঠা আছে, কিছুটা সেই অর্থে সংকোচ আছে, এবং কোনো ক্ষেত্রে হয়তো দুর্ভাবনাও আছে যে এটা যেভাবে শুরু হয়েছে। আপনাকে আমি প্রথম মনে করিয়ে দিই, যখন বাজেট হলো তখন আমি বলেছিলাম যে দুটো বড় জিনিস আমার অসুবিধা, তিনটা বিষয় বলেছিলাম। একটা বলেছিলাম বাজেটের যে দর্শন, সে দর্শন খুবই ভালো এবং এটা নিয়ে আমাদের কোনো আপত্তির কিছু নেই। আমি শব্দটা ব্যবহার করেছিলাম একটা চিন্তাশীল বাজেট হয়েছে। কিন্তু দ্বিতীয়, সেটার পরের কথাটা যেটা বলেছিলাম, সেটার একটা আর্থিক কাঠামোটা খুবই দুর্বল। এবং সেই তৃতীয় কথা বলেছিলাম, এই আর্থিক কাঠামোর দুর্বলতাকে কাটাতে হলে যেখানে সম্পদের সংকট আছে সেখানে দক্ষতা বৃদ্ধি একটা বড় বিষয়। দক্ষতা বৃদ্ধির পদ্ধতি হলো সংস্কার, এবং সেই সংস্কারের কোনো পথরেখা আমি বাজেটের ভিতরে পাইনি। 6 মাস পরে এসে আপনাকে আমি আরও বলছি, এই যে বাণিজ্যের এই আপনি জ্বালানির কথা বললেন, এই জ্বালানির পরিস্থিতিতেও এটা কোনো পথরেখা আগের থেকে ছিল না। এমন কিছু হচ্ছে না যেটা আমরা কিছুই জানতাম না, এবং যেইগুলি ঘটনা ঘটছে এগুলির জন্য যে আপনারকে যে বলে যে দ্বিতীয় সুরক্ষা রাখতে হয়, যেমন একটা নষ্ট হয়ে গেলে আরেকটাতে দিয়ে দিতে হবে, এইখানে গ্যাস বন্ধ হলে অন্যখান থেকে আনতে হবে ইত্যাদি। আপনি শুধু জানতেন না হরমুজ প্রণালী কি হবে এবং এটাতে আপনার ভর্তুকির পরিমাণ বাড়বে, এইটা একটা আপনি হয়তো জানতেন না। কিন্তু সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে তিনটি কথা বাজেটের সময় বলেছিলাম, এটাকে আমি আবার পুনরুল্লেখ করলাম। চিন্তা ছিল কিন্তু কাঠামো ছিল না, আর ওই কাঠামোকে শক্তিশালী করার জন্য আপনি ব্যাংকিং খাত বলেন, আপনি জ্বালানি বলেন, আপনি কর আহরণের কথা বলেন, দুর্নীতি সুরক্ষা, মানে সরকারি ব্যয়ের ক্ষেত্রে দুর্নীতির কথা বলেন, অথবা যদি আপনি বলেন যে এই বার্ষিক উন্নয়ন কর্মসূচির গুণমান নিশ্চয়তা করার কথা বলেন ইত্যাদি। আর এর বাইরে সংস্কারের কথা যদি আপনি আসেন, তাহলে বড়ভাবে যেটা আসবে সেটা হলো ব্যাংকিং খাতের অনাদায়ী ঋণকে আপনি কি আনতে পারলেন, এই মধ্যে টাকা দেশের থেকে চলে গেছে, সেই টাকাগুলোকে আমি কিভাবে ফেরত আনবো। সংসদে আপনি বলেছেন 10 জন প্রধান ঋণ খেলাপির কথা, 11টি প্রতিষ্ঠানে আপনি কিভাবে তাদের থেকে অনাদায়ী মানে পাচার করা টাকা আনবেন, সেগুলি মাসিক, সপ্তাহে না হোক মাসিক কোনো বিবরণ আমরা দেখি, অগ্রগতি প্রতিবেদন দেখি না। তো এই পুরো বিষয়টা কি আরো জটিল করে তুলেছে তথ্যের অভাব এবং স্বচ্ছতার অভাবের কারণে। 6 মাস পূর্তি উপলক্ষে সরকারের অর্থমন্ত্রী, উপদেষ্টারা, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব কিছু মন্তব্য করেছেন। আমি একটু মন্তব্যগুলো আপনাকে পড়ে শোনাতে চাই। মন্ত্রী মন্তব্য করেছেন, আমরা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উল্লেখ করেন, স্বৈরাচারের রোগে পাওয়া ভঙ্গুর দেশে 180 দিন পার করাই সরকারের সবচেয়ে বড় অর্জন। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, গত 6 মাসে বাক স্বাধীনতা আইনের শাসন স্থাপনে সরকার সর্বোচ্চ মানদণ্ড দেখিয়েছে। আমি আপনাকে ফিরিয়ে নিয়ে যাই, আপনার এখানেও বোধহয় আমি বলেছিলাম কোনো একটা সময়, সেটা হলো ওনারা যে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছেন বা ভঙ্গুর অর্থনীতি পেয়েছেন, এটা দলিল কোথায়? এটা 6 মাস পরে এসে ওনারা কেন বলছেন? এখন যখন পারছেন না সামাল দিতে, তখন ওনারা ইতিহাসের উপর দায় চাপাচ্ছেন। কিন্তু আপনি আমাকে বলেন তো দেখি, অর্থমন্ত্রীর একটা বক্তৃতা ছিল সংসদে যেখানে উনি বলেছিলেন, ওই 2006-এর সাথে উনি তুলনা করে একটা বক্তৃতা দিয়েছিলেন। কিন্তু সাধারণভাবে অর্থনীতির কি পরিস্থিতিতে ওনারা উত্তরাধিকার পেলেন এবং সেটার ভিত্তিতে কর্মসূচি নির্ধারণ, সংস্কার নির্ধারণ, এটা তো ওনারা করেন নাই। আমি ওনাদের বারবার বলেছি, আপনার এখানেও হয়তো বলেছি, যে ওনাদের একটা শ্বেতপত্রের দরকার ছিল। কিন্তু আমার আমার ধারণা, ওনারা অন্তর্বর্তী সরকারের আমলের যে সমস্ত সমস্যা হয়েছে সেগুলির ব্যাপারে কথা বলার ক্ষেত্রে দ্বিধাতে ছিলেন, এবং এখানে একটা রাজনৈতিক দ্বিধা কাজ করার ফলে ওনারা কিভাবে যে এটা পেয়েছেন সেইটাকে ওনারা কোনো সময় পরিসংখ্যান দিয়ে
তথ্যভিত্তিক লিপিবদ্ধ করেননি। সেহেতু আজকে যদি কেউ এসে ওনারা 6 মাস পরে বলেন আমি ওটা পেয়েছিলাম এরকম, আমার কাছে তো কোনো তথ্য প্রমাণ নাই যে উনি এইভাবে পেয়েছিলেন। ওনারা এটা করেন নাই। এইটা হলো কি বলে আপনারা ইনিশিয়াল সিন, মানে প্রথম পাপ যদি থাকে সেইটা ওনাদের এইটা। এই আগের সরকারের উপরে আপনার সব দায় দায়িত্ব বা দোষ চাপিয়ে দেওয়া, সেটা ক্ষমতাসীন সরকারের 1 বছর পরে হোক 2 বছরের পরে হোক, এটা পুরনো একটা সংস্কৃতি বাংলাদেশের রাজনীতি না। কিন্তু এই সংস্কৃতি তো ওনার তো এই সংস্কৃতি বদলানোর সুযোগ ছিল তথ্যভিত্তিক। আমি সেটাই জিজ্ঞেস করতে চাচ্ছি, তাহলে আমাদের রাজনীতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন, গুণগত কোনো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে কিনা? না, আমার তো এখন 6 মাস পরে মনে হচ্ছে পতিত সরকারের যে প্লেবুক ছিল, যে নির্দেশিকা ছিল, সেই নির্দেশিকা অনুযায়ী ওনারা কাজ করছেন এবং সেইটাই পরিষ্কারভাবে আসছে। এবং 1 নম্বর ব্যক্তি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর সাথে এখন বাস্তবতায় 6 মাসেই ইতিমধ্যে আমরা কিছু ফারাক দেখতে পাচ্ছি। ওই যে মানে যেটা বলি সেটা কাজের ক্ষেত্রে সেই দ্রুততার সাথে হচ্ছে কি হচ্ছে না, এবং সেটা যৌক্তিকতার সাথে আমি সম্ভাবনাকে ব্যবহার করতে পেরেছি কিনা, এই প্রশ্ন তো 6 মাস পরে এসেছে। 1 নম্বর ব্যক্তির কথা বলছিলেন, 1 নম্বর ব্যক্তি তো নতুন নতুন অনেক কিছু করার চেষ্টা করছেন, এটা তো খুবই প্রশংসনীয়। এখন তার সাথে তার টিম, দেখুন আমি আপনাকে বলি, আমি এখানে 2 ভাগ করে দেখি ওনার আচরণের ক্ষেত্রে। একটি হচ্ছে ওনার সামাজিক আচরণ। সেই সামাজিক আচরণ জনমনে প্রভূতভাবে ওনাকে প্রশংসনীয় করে তুলেছে। এবং এটা একটা নিঃসন্দেহে একটা ঐতিহ্যগত নতুন উত্তরণ হিসেবে আমরা দেখি। এমন প্রধানমন্ত্রী আমরা অতীতে দেখিনি। এবং এটা, এবং আপনি দেখেন যত আমরাও করেছি বিভিন্ন ধরনের মূল্যায়ন এবং এই অন্যরাও করেছে, তাতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা সরকারের জনপ্রিয়তার চেয়ে বেশি। এটা সরকার যতখানি না জনপ্রিয়, উনি ব্যক্তি হিসেবে বেশি জনপ্রিয়। সংখ্যা নিয়ে তর্ক থাকতে পারবে, কিন্তু এটা সত্য। এবং বিষয়টা হলো এই জনপ্রিয়তাটাকে উনি কিভাবে কাজে লাগাবেন, এবং সেই ক্ষেত্রে ওনার যে দল আছে যাকে দিয়ে ওনারা কাজ করছেন, সেই কাজের ক্ষেত্রে উনি ওদের কিভাবে বাধ্য করতে পারছেন বা অনুপ্রাণিত করছেন। এখন একটা পদ্ধতি যেটা হয়েছে সেটা হলো, যেটা আমরা শুনছি যে সরকার বদল হবে, পরিমার্জন হবে, মন্ত্রণালয় পরিবর্তন হবে ইত্যাদি। দেখুন এখানে আরেকটা সমস্যা হয়ে গেছে, সেটা হলো যেই লোকগুলি কাজ করতে পারলো না তাদের বদলে আপনি কি তাদের চেয়ে যোগ্য লোক আনবেন? পরিবর্তন মানেই যে যোগ্যতার বিচারে উত্তরণ, এর কোনো নিশ্চয়তা নেই। আমরা এই পৃথিবী, আমাদের বাংলাদেশে দেখেছি 1 মন্ত্রীকে ফেলে দিয়ে এর চেয়েও পচা মন্ত্রীকে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমরা জনগণ হিসেবে নিশ্চয়তা চাইব যে এই কাজগুলোর ব্যর্থতার কারণে এটা পরিবর্তনটা হচ্ছে, সেইটার জায়গায় আরো আনটেস্টেড, ইংরেজিতে যেটা বলে আর কি, যার কোনো কাজের কোনো অভিজ্ঞতা আমরা জানি না, এরকম মানুষ আপনি ওখানে দিয়ে দিলেন, সে এসে ওখানে কতদিন ধরে আবার শিখবে, তারপর করবে। এটা হলো একটা। আর দ্বিতীয়ত, আপনি যে মানুষগুলোকে ফেলে দিবেন বা পরিবর্তন করবেন বা নতুন আনবেন বা তাদের দায়িত্ব পুনর্বন্টন করবেন, তারা যদি না করে থাকে, এটি কি তাদের ব্যক্তিগত ব্যর্থতা, নাকি যেই কাঠামোর মধ্যে তারা কাজ করেছে সেই কাঠামোর সীমাবদ্ধতার কারণে এটা হয়েছে? যেই আমলাতন্ত্র ছিল, যে পরিস্থিতি ছিল, তার স্বাধীনভাবে, এখন তো আমি একটা শব্দ ব্যবহার করি অসম্মানজনক ভাবে না, আমি সেটা হলো আড়াইতলা সরকার একটা আছে। সেটা কি রকম? আড়াইতলা সরকার হলো, আপনি মন্ত্রীরা আছেন, তার সাথে উপদেষ্টারা আছেন প্রধানমন্ত্রীর, এবং তার সাথে কিছু সহকারীরা আছেন। দেখেন সহকারীদের আমি আধা তলা ধরলাম আর কি, কারণ ওনারা প্রতিমন্ত্রী বা এর মর্যাদাতে আছেন। সেহেতু আপনি এই একদিকে মনে হতে পারে যে মন্ত্রীরা কেমন কাজ করছে, প্রধানমন্ত্রী তার উপর নজরদারি করছেন খুব প্রত্যক্ষভাবে, এবং সেই কিছু উপদেষ্টা আছে যারা প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে যুক্ত। তাহলে এই যে 3-2 জন মিলে কাজ করে এক একটা এলাকাতে, তার সমন্বয় এবং তাদের ভিতরে যে সৌহার্দ্য, তথ্য বিনিময়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের দায়িত্ব, এইগুলি কতখানি ঠিকমতো হয়েছে সেটাও তো মূল্যায়ন করতে হবে। আপনি যখন সরকারকে
পরিমার্জন করতে চাচ্ছেন 6 মাস পরে, খুবই সাহসী পদক্ষেপ। আমি এটার জন্য অভিনন্দন দেই, কারণ আমি তো বারবার বলছি যে আগের সরকারগুলো তো আমরা দেখেছি, এক নেত্রী ছিলেন, তিনি একবার সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত বদলান না, কারণ হলো এটা তো হলে ওনার ডিফিট মনে হবে, ওনার সেই পরাজয় মনে হবে, ওনার সিদ্ধান্তের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠবে। সেহেতু উনি জীবন চালিয়ে গেছেন এবং মন্ত্রীরাও সেইভাবে গাছাড়াভাবে ছিলেন, দেখেছি আমি কাছের থেকে। এবারের ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি, ঠিক আপনি এটা মনে করেন, কিন্তু একই সাথে ইংরেজিতে যাকে বলে রুলস অফ বিজনেস, যেইভাবে কর্মপদ্ধতি পরিচালিত হয়েছে, ওনাদের ভিতরে তথ্য সমন্বয় এবং এক ধরনের ভাগবাটোরা কিভাবে হয়েছে, এটাও মূল্যায়ন করতে হবে। এটা যদি মূল্যায়ন না করেন, এবং এটার সাথে তৃতীয় যেটা মূল্যায়ন করতে হবে, যেই পরিবেশে ওনারা কাজ করেছেন, যেখানে আইন শৃঙ্খলাতে পুলিশ বাহিনী ঠিকমতো কাজ করতে পারে নাই, যেখানে আমলাতন্ত্রের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা আছে এটার ভিতরে, এবং একই রকমভাবে তৃণমূল পর্যায়ে ওনাদের দলীয় লোকজন যে ধরনের এখনো চাঁদাবাজি, দখলবাজি এগুলি করছে, এগুলোকেও আপনি কিভাবে বিবেচনায় নেবেন সেহেতু মূল্যায়নটা যদি খুবই সংকীর্ণভাবে কতগুলি মানুষের ব্যাপারে হয়, তাহলে এইটার যে পুনর্মূল্যায়নের সম্ভাবনাটা খুব সীমিতভাবে এবং কার্যকর হবে না বলে আমার মনে হয়। কারণ ওই কাঠামোর মধ্যে আর ওই প্রেক্ষিতের ভিতরে আপনি দেবদূতদের এনে বসিয়ে দিলে পরেও তারা যে এখানে কাজ করতে পারবে, কাঠামো নিয়ে আলোচনায় আসবো, আরেকটা পর্বে আসবো। তাহলে যেটা প্রত্যাশা ছিল জনগণের, নির্বাচনটা হয়ে গেলে নির্বাচিত সরকার আসলে স্বস্তি আসবে, শান্তি আসবে, বিনিয়োগ আসবে, কিছু স্বস্তি এসছে। আমি তো অন্তত মন খুলে আগের চেয়ে বেশি কথা বলতে পারছি, সেই স্বস্তিটুকু এসেছে। এখন কোনো কিছু আর সেন্সর করতে হয় না। আসলে যেটা হয়, এই 17 বছরের অভিজ্ঞতাতে আপনাদের মতো কৃতি সাংবাদিকরা এখন আত্মনিয়ন্ত্রণ করে, হ্যাঁ, সেলফ সেন্সরশিপ বেশি করে। সরকার কিন্তু না বলে নেই আপনাকে বলতে, কিন্তু আপনি মনে করেন এটা বলা বোধহয় ঠিক হবে। আমরা এখন ফ্রিডম অফ এক্সপ্রেশনের থেকে ফ্রিডম আফটার এক্সপ্রেশন কতটুকু সেটা নিয়ে বেশি ভাবি। একটু রাজনীতি নিয়ে কথা বলতেছিলাম আমরা। রাজনীতিতে বুঝি না, রাজনীতিতে যেটা বলছিলাম গুণগত কোনো পরিবর্তন আসছে, রাজনৈতিক ক্ষমতার যে প্রয়োগটা হচ্ছে, সেই প্রয়োগটা কি এখনো আমাদের পলিটিক্স, আগেও যেটা বলা হতো পলিটিক্স ইজ জিরো সাম গেম, এখনো কি সেই জিরো সাম গেম পর্যায়ে রয়ে গেছে? হ্যাঁ এবং না। কারণ হলো, আমি মনে করি সবচেয়ে বড় পরিবর্তন যেটা হয়েছে সেটা হলো মানুষের উপলব্ধি। এই বাংলার মানুষ একটা ইতিহাসের ভিতর দিয়ে গেছে এবং তার একটা অভিজ্ঞতা হয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ, এবং কোনটাকে আটকাতে হবে, কোনটার বিরুদ্ধে উত্থান করতে হবে, এটা শিখেছে সে, এবং তার শক্তিকে সে নতুনভাবে উপলব্ধি করতে জেনেছে। আমার মানে 5ই অগস্টের ভিতর দিয়ে, সেহেতু তাকে আপনি এখন আর আগের মতো ওই যে রাজনীতির বড় ভূমিকাতে নাগরিকদের যে ভূমিকা, এটাকে আপনি অবমূল্যায়ন করতে পারবেন না। আপনি লক্ষ্য করে দেখেন, এই নতুন প্রজন্ম কিন্তু ভালো হোক মন্দ হোক কোনো দলীয় সংকীর্ণ দলীয় চিন্তার ভিতরে আবদ্ধ হয়ে নেয়। বৃহত্তর আমি জেনজি যাকে বলেন, এই যে পরীক্ষা নিয়ে যেটা করলো 2 দিন 3 দিন যাই হোক, ভালো মন্দ আপনি যাই বলেন, এটা তো একটা প্রতিবাদের ভিতরে আসলো, হ্যাঁ, এবং সেটা সঠিক হোক বেঠিক হোক ইত্যাদি। এই জিনিস আমরা আগামী দিনে আরো দেখব। আমার ধারণা যে সরকার যদি কোনো ক্ষেত্রে এগুলিতে ব্যত্যয় ঘটায় এবং সেটা যদি মুক্ত হিসেবে তথ্য ইত্যাদিতে আসে, এবং তথ্য সামাজিক মাধ্যমেই হোক বা অন্যভাবেই হোক, তাদের ব্যক্তি জীবনের অভিজ্ঞতা দিয়ে হোক, এদের আপনি আর ওইভাবে কি ইংরেজিতে বলে টেকিং ফর গ্র্যান্টেড, মানে আপনি তারা আছে থাকবে সমস্যা হবে না, এটা মনে করেন না। আমি এই জায়গাটাতে বড় পরিবর্তনের মানে মানুষের ভূমিকাটা আমি বড়ভাবে দেখি। এই ভূমিকাটা আমরা আরো দেখতে পাবো যখন স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাব। স্থানীয় সরকার নির্বাচনের দিকে গেলেই তৃণমূল পর্যায়ে যখন যদি মার্কা ছাড়া নির্বাচন হয়, তাহলে সৎযোগ্য প্রার্থীদের এবং দেশপ্রেমিক প্রার্থীদের নির্বাচন করার ক্ষেত্রে একটা নাগরিক উদ্যোগের প্রয়োজন দেখা দিবে। সাংবাদিকদেরও একটা ভূমিকা থাকবে, এবং সেটার ভিতরে আমরা দেখব যে কিভাবে তৃণমূল পর্যায়ে উন্নয়নের ওই প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়নে করার জন্য, ফ্যামিলি কার্ডের দুর্নীতি যাতে বন্ধ হয় সেটা দেখার জন্য, শিক্ষক নিয়োগে যাতে দুর্নীতি না হয় সেটা বোঝার জন্য,
পুলিশ যারা থাকে তারা যেন চাঁদা তোলার সাথে অংশগ্রহণ না করে, এইটা দেখার জন্য আমি একটা পরিবর্তনের প্রত্যাশা করছি। আমরা নাগরিকদের ভূমিকার ভিতরে আমরা আমাদের ডোমেস্টিক রাজনীতি নিয়ে কথা বলছিলাম, আমরা একটু জিও পলিটিক্স নিয়ে ছোট্ট করে আপনার কাছে একটু মন্তব্য জানতে চাইবো। ভূ রাজনীতিতে বাংলাদেশ কি এখন বড় ধরনের কোনো চ্যালেঞ্জের মুখে আছে? ভূ রাজনীতি তো চ্যালেঞ্জের মুখে আছে, মানে বাংলাদেশ তো তার একটা অংশ। পতিত সরকারের সময় এক ধরনের একটা স্ট্রাকচার না, আপনি পতিত সরকারের সময়ের যে ভূ রাজনীতি ছিল তার চেয়ে ট্রাম্প উত্তর পরিস্থিতি আরো অনেক বেশি জটিল। ইউক্রেন যুদ্ধ শেষ হয়নি, গাজার ভিতরে এরকম পরিস্থিতি চলছে, চীনের ভূমিকা নিয়ে বিভিন্ন ধরনের সংশয় রয়েছে, এখানে ভারতের সাথে তার প্রতিবেশীদের সম্পর্ক অবনমন ঘটেছে। যেহেতু ভূ রাজনীতির পতিত সরকারের যে প্রেক্ষিত ছিল তার চেয়ে সম্পূর্ণ না হোক গুণগতভাবে ভিন্ন বলে আমরা মনে করি। কারণ পৃথিবীতে ভূ রাজনীতিকে নিয়ন্ত্রণ করে বহুপাক্ষিক পদ্ধতি, জাতিসংঘ বলেন বা অন্যান্য কতগুলি স্বীকৃত নীতিমালাই তো নাই। একটা দেশ আরেকটা দেশকে বলছে ইউরোপের মতো দেশে গ্রিনল্যান্ড আমার অংশ। হ্যাঁ, কালকে আপনার একটা এর আগের দিন ঘোষণা করেছিল হরমুজ একটা অংশ, না যে কোনো কিছু যে কোনো হতে পারে। তো সেই ক্ষেত্রে কানাডাকে অঙ্গরাজ্য হিসেবে আপনি ভূ রাজনীতি আগের মতো আছে এটা বললে আমি মানব না। এখন এই মুহূর্তে বহুপাক্ষিক WTO বলেন, ইউনেস্কো বলেন, WHO বলেন, সবই এখন শঙ্কার মধ্যে রয়েছে, তার ভিতরে বাংলাদেশ আছে। তাহলে বাংলাদেশকে ভূ রাজনীতি বুঝতে হলে যেটা আমি উল্লেখ করব অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে, বাংলাদেশের প্রধান দুটি আমদানির উৎস হলো ভারত এবং চীন। আমার সবচেয়ে রপ্তানির বাজার হলো ইউরোপ এবং আমেরিকা। আমার প্রবাসী আয় আসে সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্য থেকে, ঠিক আছে। আমি বৈদেশিক বিনিয়োগ আনতে চাই সবচেয়ে বেশি পাশ্চাত্য দেশের থেকে, চীন এশিয়ার সাথে আসছে, এখন দক্ষিণ পূর্ব এশিয়াও সেরকমভাবে গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন, আপনি তো পুরো পৃথিবীটাই আপনার কাছে এটার ভিতরে, এর ভিতরে টার্কি যুক্ত হয়েছে, ওমান যুক্ত হয়েছে ইত্যাদি। মানে বাংলাদেশের ভূ রাজনীতি শেষ বিচারে ভারসাম্যের রাজনীতি। কারোর সাথেই বেশি বন্ধুত্ব সুযোগ নাই যাতে অন্যেরা বেজার হয়, আবার অন্য কাউকে জোর করে বেজার করারও দরকার। সেই ভারসাম্যটা বজায় রেখে কি আমরা চলতে পারছি গত 6 মাস থেকে? আমরা তো খোরাচ্ছি, এটার বড় একটা প্রভাব অর্থনীতিতে পড়ছে কিনা? এটা বড় প্রভাব অর্থনীতিতে পড়ছে। কারণ হলো এটা বড় হলো যে আপনার রপ্তানি বাজার নিয়ে আপনার সংশয় সৃষ্টি হবে, আমদানির অব্যাহত থাকার ব্যাপারে একটা সংশয় সৃষ্টি হবে। সবচেয়ে বড় জিনিস বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে আপনার দেশের ভিতরে স্থিতিশীলতা এবং তার ভারসাম্যের ব্যাপারে তাদের মনে একটা সংশয় আসবে। সেহেতু কেউ যদি মনে করে এটা একটা রাজনৈতিক বিষয়, শুধু পুশ ইন অ্যান্ড পুশ আউট হচ্ছে, এখানে অর্থনীতিও পুশ ইন পুশ আউট হয়ে যাবে। এই জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই যে আমি আপনাকে বলছি যে 6 মাসের বিচারে একটা বড় জায়গা আমি অসুবিধা দেখছি, সমন্বয়ের অভাব। এই যে ভূ রাজনীতি আছে, এর সাথে যে আমার অর্থনৈতিক ব্যবস্থাপনার বিষয় আছে, এইটার যে সমন্বয় হবে অর্থনীতি এবং বৈদেশিক সম্পর্কের, সেই জায়গায় কোথায় যেন কুণ্ঠা রয়ে গেছে, সমন্বয়ের অভাব আমি দেখতে পাচ্ছি। এবং এইটার একটা বড় জায়গা তো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, এবং সেটা শুধু ওই চুক্তির ব্যাপারে না, যেটা অন্তর্বর্তীকালীন সরকার করে গেছেন, এবং যিনি করেছেন তিনি তো অবশ্যই সরকারের অংশ এখন এই মুহূর্তে, এবং সেই সময় পুরো মন্ত্রিসভা এটাতে যুক্ত ছিল না, এটা এখন প্রকাশ্য। এবং সেই ক্ষেত্রে তো সেই জায়গাগুলোতে অসুবিধার ভিতরে রয়ে গেছে। এবং সরকারের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছিল বা বিএনপির ম্যানিফেস্টোতে ইশতেহারে যেটা বলা হয়েছিল, বাংলাদেশ প্রথম এবং একটা স্ট্র্যাটেজিক অটোনমি, এই শব্দটা ব্যবহার হয়েছে। কৌশলগতভাবে আমি স্বয়ম্বর হব, অর্থাৎ আমি কারোর কাছ পুরো নির্ভরশীল হব না। তো এটা এখন দেখার বিষয়। আগামীতে সবচেয়ে বড় দেখা যাবে হলো আমাদের নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে, আমার গঙ্গার পানি বন্টন চুক্তি, আমার তিস্তার বিষয় রয়েছে, আমার ইন্ডিয়ার সাথে ভারতের সাথে অভিন্ন আরো 4 ডজনের বেশি আছে। আর ভারতের সাথে ব্রহ্মপুত্র নিয়ে চীন এবং ভারতের ভিতরে ভারতের উল্টা পরিস্থিতি আছে, কারণ এখানে হলো তারা নিম্নবর্তী অঞ্চলের রাষ্ট্র, যেটা আমরা ছিলাম, তারা আমাদের প্রতি যেই অবিচারটা করেছে
সে অবিচারের মুখোমুখি এখন ভারত হচ্ছে, তখন সে ঠেকে শিখবে কিনা সেটাও দেখার বিষয় রয়েছে। সেহেতু আমি মনে করি একটা অসম্ভব রকমের একটা উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতির ভিতরে আমরা অবস্থান করছি, মানে টান টান উত্তেজনা আমি মনে করি। এবং এটার অনেক ক্ষেত্রেই দিন আনি দিন খাইয়ের মতো অবস্থা হবে। আবার এখানে যেমন চ্যালেঞ্জ আছে তেমনি তো সম্ভাবনাও আছে, অসম্ভব সম্ভাবনার জায়গা আছে। আমরা যদি গুছিয়ে ঠিক মতো আনতে পারি তাহলে হয়তো কয়েক বছরের মাথায় একটা স্থিতিশীল অবস্থায় যেতে পারে। আপনি চীন এখন নতুনভাবে আগ্রহ দেখাচ্ছে, আপনি দেখেন যদি সেইভাবে এতদিনে আটকে থাকা আমাদের এই চীনের যে স্পেশাল ইকোনমিক জোন যদি চালু হয় সেটা ভাবে হবে। চীন রাজনৈতিকভাবেও যুক্ত হচ্ছে, আপনি দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে, তারা কি ভবিষ্যতের রাজনৈতিক শক্তির সাথে যুক্ত হতে চাচ্ছে কিনা। আপনি একইভাবে আপনি জাপান দেখেন, মাতার বাড়ি যদি ঠিক মতো আমার হয়, এইটা দিয়ে তো বাংলাদেশের মানে আগামী দিনের অবকাঠামো শুধু না, তার বৈদেশিক সম্পর্কের একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। মাতার বাড়ির যে বন্দর আমরা করছি এবং ওখানে যে বিদ্যুৎ আমাদের আসবে, এটা দিয়ে বাংলাদেশকে করে আরো বেশি থাকবে সক্ষমতা। সেহেতু আমরা তখন আপনার যে ভূবেষ্টিত যে দেশগুলো আছে, ভুটানের সাথে আমরা ব্যবসার সুযোগ করে নিতে পারবো, আমরা নেপালের সাথে পারবো, এবং এমনকি একটু দ্বিধা নিয়ে বলি, ভারতের যে 7 রাজ্য আছে তাদের সাথেও বাণিজ্য করার ক্ষেত্রে এখানে হবে। এইটার ভিতরে আমি তো এটা একটা বিরাট সম্ভাবনার জায়গা দেখছি। আপনি একই রকমভাবে যদি ইউরোপিয়ান ইউনিয়নের বাজার এবং বিনিয়োগের দিকে লক্ষ্য করেন, যদি আমরা বিভিন্ন ধরনের পরিবেশগত বিভিন্ন প্রয়োজন যেগুলি তারা দাবি করছে, কার্বন নিঃসরণ ইত্যাদি, এইগুলিতে ঠিক করতে পারি। সবেমাত্র আমরা সই করেছি আইএলওর বিভিন্ন প্রবিধান, সেগুলিকে শ্রমের মান নিশ্চয়তা দিতে পারি, নাগরিকদের অধিকার ঠিকমতো করতে পারি। ইউরোপের বাজার তো আমাদের বড় বিষয় এটা রয়েছে। কোনো একটা সময় হয়তো ইউক্রেনের যুদ্ধ থামবে বলে আমি বিশ্বাস করি, একটা স্থিতাবস্থা আসবে, সেখানে রাশিয়াও একটা বড় বাজার হিসেবে আমাদের সামনে উপস্থিত হবে, আমদানিরও একটা বড় ইস্যু উঠবে, শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ না। আর মার্কিন যুক্তরাষ্ট্র, এই রাজনীতি তো বদলাবে। মার্কিন জনগণের উপর আমরা আস্থা রাখি। আপনার নভেম্বরের বিচারে হয়তো একটা কক্ষে তারা সংখ্যাগরিষ্ঠতা হবে ডেমোক্র্যাটদের, আবার অন্যদিকে। এবং আপনি লক্ষ্য করে দেখেন যদি দুইটা কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় তাহলে তো বিরাট ব্যাপার। কিন্তু আপনি তার চেয়ে আগে দেখেন যে সমস্ত ইঙ্গিত আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাচ্ছি, সেটা হলো যে এখন তো নতুন নাম হয়েছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, আবার কেউ বলে সোশ্যালিস্ট ডেমোক্র্যাটস। এবং দেখেন একটি ওই রকম এলাকায় সুইং স্টেটে একটা এক্সট্রিম ডেমোক্রেটিক সোশ্যালিস্ট যে একজন মুসলমান, তিনি জিতেছেন। এই ইঙ্গিতগুলো, আকাশিয়ার মতো মহিলা তো ওখানে আছে, সেহেতু এলমার মতো ওরকম মহিলারা আছেন, সেহেতু আমার মনে হয় যে হতাশ হওয়ার আমি সুযোগ দেখি না। মানুষের উপর বিশ্বাস রাখতে হবে। মানুষের অভিজ্ঞতার ভিতর দিয়ে এই পৃথিবীর পরিবর্তনে আমরা এগিয়েছি। এর ভিতরে চায়নার আরেকটা প্রপোজাল আছে, যেটা হলো বাংলাদেশ চায়না মিয়ানমার করিডোর, যেটা একসময় এই করিডোরের সাথে ইন্ডিয়াও যুক্ত ছিল। দেখেন, ব্যবসায়ীদের সাথে আমি যতটুকু কথা বলেছি, ওনারা কিন্তু এটা নিয়ে খুবই উৎসাহী, যেটার ইকোনমিক বেনিফিট, মানে প্রচুর ইকোনমিক বেনিফিট আছে। এক্সপোর্ট ইম্পোর্ট খুবই আপনার লিড টাইম কমে যাবে, কিন্তু জিওপলিটিক্যাল প্রেশার। হ্যাঁ, আপনাকে শপথ বলি, কোনো অর্থনৈতিক চয়ন আমরা নীতির ক্ষেত্রে, বিশেষ করে যেটাতে ভূ রাজনীতি আছে, সেটা অত নিরাপদ সবসময় হয় না। মানে এটা করলেই এটা হবে, ওই রকমভাবে হয় না। ওখানে তো করিডোরের অন্য প্রস্তাবও আছে। আরাকানে প্রস্তাব দিয়েছিল না মার্কিন যুক্তরাষ্ট্র, এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে তদবির করেছিলেন না। সেহেতু তো আপনার একটা প্রস্তাব নাই, প্রস্তাব তো দুটো। কারণ এটার সাথে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য যে সমস্ত ওই যে আরো দুটো প্রতিরক্ষা চুক্তিতে আমাদের বাংলাদেশকে সই করার জন্য বলছে মার্কিন যুক্তরাষ্ট্র, তথ্য আদান প্রদান সহ ইত্যাদি, সেহেতু দুটোই আছে। সেহেতু একটা আপনি তো সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি একটাই দ্বিপাক্ষিক সফর করতে গিয়ে যে নাজেহাল আমরা হয়ে যাচ্ছি। সফর হবে কি হবে না আমি তো বলছি, সেটাই তো। আপনি এরকম ভাবে অতি সরলীকৃত ভাবে অর্থনৈতিক সিদ্ধান্ত আজকাল বিশ্বে হয় না। সেহেতু সব দিক বিবেচনা করেই
এগুলি করার বিষয়। এবং এইটার অর্থ এই না যে এটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন, এটার হলো যে সরকার বলেছে বাংলাদেশের স্বার্থ সবচেয়ে প্রথম। তো বাংলাদেশের স্বার্থ মিয়ানমারের ভিতর দিয়ে রাস্তা আনা, নাকি মিয়ানমারে আমার রোহিঙ্গাগুলোকে ফেরত পাঠানো? ওনারা সবেমাত্র সেদিন বলেছেন এরা রোহিঙ্গা না, এরা বাঙালি। তো আপনি তো যদি বলেন আমাকে যে সমস্ত রোহিঙ্গাকে আপনি নিয়ে যাবেন আগামী 1 বছরের ভিতরে, এবং তারপরে আমি রাস্তার ব্যাপারে আলোচনা করব, ঠিক আছে, এটা তো সমস্যা নেই। আপনি সেই বার্গেইনটা তো করতে হবে আমাদেরকে। আমি আশা করি আমার সরকারের সেই প্রজ্ঞা এবং সাহস আছে, প্রত্যাশা রাখতে চাই। শুধুমাত্র রাস্তার আলোচনা করলে তো লাভ হবে না। রোহিঙ্গা আমার সবচেয়ে বড় সমস্যা এখন এটার ভিতরে। বা পৃথিবীর বুকে কোথায় আছে এইরকম একটা 1 মিলিয়নের বেশি? আরে এটা কোনো কথা হলো? এটা তো 10, মানে এখন এই মানুষগুলোকে আপনি যদি, এবং এখনো কিন্তু এটা আসা অব্যাহত আছে, প্রতি মাসে 100-200 করে আসছেই। হ্যাঁ, এবং এটা তো এই দিন না, আরো অনেক আগে থেকে আসছে। কিছু আমরা সৌদি আরবে এবং অন্যান্য জায়গায় পাঠিয়েছিলাম। তৃতীয় দেশে এদের পুনর্বাসনের ব্যবস্থার কথাও আলোচনার ভিতরে আছে। এক সময় বিদেশিরাও বলেছিল, কিন্তু তারা তো খুব বেশি নিল না। আপনি যেমন আমাদের অসীম সম্ভাবনার কথা বলছিলেন, সেই সম্ভাবনার সাথে তো একটা সক্ষমতার প্রশ্ন এসে যায় যে সেই সম্ভাবনাটাকে আমরা আসলে কাজে লাগাতে পারবো কিনা। আমরা যদি একটু ইনস্টিটিউশনাল ইকোনমিক্সের দিকে তাকাই, প্রতিষ্ঠান হিসেবে গুলো আসলে কেমন ফাংশন করছে। আপনি জানেন 2024 সালে 3 জন অর্থনীতিবিদ আপনার নোবেল প্রাইজ পান, একেমোগ্লু, আপনার জেমস রবিনসন এবং সাইমন জনসন। তারা গবেষণা করে দেখিয়েছিলেন যে আসলে সমাজ কিভাবে তার রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলে, এবং সেই প্রতিষ্ঠানগুলোই আসলে কিভাবে সমাজের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন করে এবং একটা নেশন ধনী হয় বা আসলে গরিব হয়। আমরা যদি প্রতিষ্ঠানগুলো দিকে থাকি, আমাদের প্রতিষ্ঠানগুলোর এখন চেহারা কেমন? প্রতীত সরকারের সময় একরকম ছিল, যেটাকে বলা হতো এক্সট্রাকটিভ ইনস্টিটিউশনস। সেই এক্সট্রাকটিভ ইনস্টিটিউশনের সময় গ্রোথ কিন্তু হয়েছিল, যেটা হয় বিভিন্ন কান্ট্রিতেও হয়েছিল। আসলে হয়েছিল, আমরা তো দেখতাম জিডিপি গ্রোথ হচ্ছে, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, ইকোনমির সাইজ 7% চেয়ে যেটা বলা হয় বড় হচ্ছে, 4.5 এর বেশি না। তাহলে ডেটা এক্সাজারেশন ছিল। সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার ক্ষেত্রে আমরা কতটুকু মনোযোগী? এখন যদি আমরা মেজর কিছু প্রতিষ্ঠান ধরেই কথা বলি, সেটা যদি আমরা খুবই ভালো বিষয়, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান। আমি আপনাকে এটাকে আমি যেটা আপনাকে প্রশংসা করছি বা এই বিষয়টিকে উত্থাপন করার জন্য। এবং আমাদের বুঝতে হবে যে আমাদের রাজনীতিবিদরা এই উপলব্ধিতে আছেন কিনা। ওনারা যদি মনে করেন, মানে এখন যেটা আছে যে নীতি বদলালাম বড় জোর, ওখানে আমার নিজের লোক বসালাম বড় জোর, কিন্তু প্রতিষ্ঠানের যে গুণমান সম্পন্ন তার যে দায়িত্বটা ছিল সেই ব্যাকরণটাকে আমি ঠিক রাখলাম না, তাহলে ওনারা ব্যর্থ হবে। হ্যাঁ, এবং তার বড় উদাহরণ হলো আমাদের ব্যাংকিং খাত, এবং তার বড় উদাহরণ আমার জ্বালানি খাত, তার বড় উদাহরণ হলো আমার কর ব্যবস্থাপনা, এইটা আমার বড় উদাহরণ হলো যে সরকারি ব্যয়ের গুণমানের ইত্যাদি বিষয়, এবং সার্বিকভাবে দুর্নীতি। সেহেতু প্রতিষ্ঠান যে লাগবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার কাছে ক্ষীণ মনে হয়েছে বিএনপির এবার যে সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতির ভিতরে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ব্যাপারে একটা ইঙ্গিত আছে। সেটা ধরেন যে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে সংসদ থেকে আরম্ভ করে আপনি কিছুটা হয়তো আপনার ওই জুলাই সনদে ফিরে যাবে, এগুলি কিছু ওনাদের দ্বিমত সহ সেটা যদি কিছু হয়, সেহেতু রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্যর বিষয়, বহুবার একই ব্যক্তিকে নির্বাচন করার বিষয় ইত্যাদি বিষয় ওখানে আছে, আপনার স্থানীয় সরকার ইত্যাদি। কিন্তু এর বাইরে আমি যেটা, ওইটা আমার অত এলাকা না। আমার এলাকা যেটা আছে সেটা হলো যে যেই সমস্ত প্রতিষ্ঠান থাকে তার একটা দায়িত্ব থাকে নীতি প্রণয়নের ক্ষেত্রে আমার আইন প্রণেতাদের সহায়তা করা। জাতীয় রাজস্ব বোর্ড বলেন বা অন্য কাউকে, তারা প্রয়োজনীয় নীতি প্রণয়নের জন্য দিবে। আরেকটা থাকে, সেটা হলো নীতিগুলো ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কিনা তার দেখভাল করার ক্ষেত্রে, এবং তারও একটা বড় জায়গাতে থাকে ওই নীতি বাস্তবায়ন না করার ফলে নাগরিকের মৌলিক অধিকার বিঘ্নিত হচ্ছে কিনা। তখন আপনার বিচার ব্যবস্থার বিষয় ওঠে, যে বিচার ব্যবস্থা এটাকে
রক্ষা করবে ইত্যাদি। আমাদের তো সব জায়গাতেই দুর্বলতা, এবং এই দুর্বলতা কাটানোর ক্ষেত্রে একটা কাঠামোগত বিষয় থাকে। আর আপনার ওই যে নোবেল বিজয়ীদের কথা বললেন, এবং বিশেষ করে যদি আমরা কোরিয়ার উদাহরণ নিয়ে আসি, যারা এই প্রতিষ্ঠানগুলো গড়ে একটা সামরিক তন্ত্র থেকে বের হয়ে এসে একটা উচ্চ আয়ের দেশে কিভাবে আধুনিকভাবে দাঁড়িয়েছে, যেখানে 2 বার অন্তত তাদের রাষ্ট্রপতিকে জেলে নিয়ে গেছে, উত্থান হয়েছে, ট্রেড ইউনিয়ন আন্দোলন হচ্ছে ইত্যাদি, তাতে আমরা দেখি ব্যক্তির ভূমিকাটাও বড়। হ্যাঁ, এটা সিঙ্গাপুরের কথা বলবেন, আপনারা মাহাথিরের কথা বলবেন, হ্যাঁ, কেউ কেউ বাংলাদেশে একটা ব্যর্থ চেষ্টা করেছিল এটার, সেটাও বলবো। তো সেহেতু ব্যক্তির ভূমিকাটাও আছে। সেহেতু আমি যেটা বলতে পারছি, নীতি প্রণয়ন, নীতি রক্ষা করার ক্ষেত্রে নজরদারি, নাগরিক অধিকার রক্ষা করার ক্ষেত্রে, এবং সর্বোপরি ব্যক্তিগত নেতৃত্ব। ব্যক্তিগত নেতৃত্বের সবচেয়ে 2টো বড় গুণের কথা বলা হয়। একটা গুণের কথা বলা হয় উনি যেটা বলেন সেটা করেন কিনা, আর দ্বিতীয় বলা হয় যে উনি এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে ক্ষমতা রাখেন কি, সক্ষম কিনা। এবং সেটার বড় পরিচয় তো হলো এই সমস্ত দেশের ক্ষেত্রে যে দুর্নীতির সাথে সংস্পর্শ, এবং যেই সমস্ত দেশে এগুলি হয়েছে সেখানে দুর্নীতি নিয়ন্ত্রণে থেকেছে। সিঙ্গাপুরে দুর্নীতির প্রতি তো বলা হয়ে থাকে এক ধরনের লিকুয়ান জিরো টলারেন্সি ছিল। কোরিয়াতেও ছিল। অভিযোগ উঠায় তার একজন মিনিস্টার সুইসাইড পর্যন্ত করেছিল। কোরিয়াতেও খুবই ব্রুটালি করাপ্টদের, জাপানেও হয় সেরকম ভাবে। এমনকি আপনি চীনেও হচ্ছে, যেভাবে আপনি দেখেন চীন যেভাবে তার সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে দুর্নীতির অভিযোগে আপনার, আমি এটা সমর্থন করি না, আপনার ক্রসফায়ার তো না, ফায়ারিং স্কোয়াডে পাঠাচ্ছে। তো এটা তো অন্যান্য বিভিন্ন দেশে করতে বাধ্য হচ্ছে। আপনি সম্প্রতি দেখেন কি হচ্ছে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে, জেলেনস্কি তার নিজের হাতে নিয়ে আসা তার প্রধান সেনাপতিকে তাকে বিদায় দিতে হয়েছে, আর তারা এখন আবার দুর্নীতির অভিযোগ উঠছে। ইউক্রেনকে অন্যান্য পাশ্চাত্য দেশ সমর্থন দেওয়া বা অর্থ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সংশয় হলো ওখানে দুর্নীতি হচ্ছে। সেহেতু দুর্নীতির বিষয়টা গুরুত্বপূর্ণ এটার ভিতরে। কিন্তু আমি ফিরে আসি অন্য জায়গাতে, সেটা হলো যে বাংলাদেশে আমরা যে প্রত্যাশাটা করেছিলাম এটার ক্ষেত্রে প্রথম 6 মাসে আমরা কি ইঙ্গিত দেখছি। প্রথম 6 মাসের ইঙ্গিতের ক্ষেত্রে আপনি সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মেধার ভিত্তিতে উপাচার্য নিয়োগ করেছেন, এটা কি বলতে পারবো? ওনারা নিঃসন্দেহে খুবই ত্যাগী সংগ্রামী নেতৃবৃন্দ ছিলেন দলের, কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য যে কর্তৃত্ব করতে হলে যে মেধাসম্পন্ন ব্যক্তিদের প্রতি যে সম্মান থাকে, সেটা কি ওনারা অর্জন করতে পারবেন কিনা দেখেন, এইটা একটা হয়েছে। দ্বিতীয়ত কি হলো, বিভিন্ন ধরনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আপনি দলীয় কর্মীদের আপনি নিয়োগ দিলেন, তারা যদি যোগ্য হয় আমার আপত্তির কিছু নাই, কিন্তু পদটা ছেড়ে দিয়ে আসেন। আপনি পদটা ছেড়ে দিয়ে আসেন, ওনারা তো দায়িত্ব নেওয়ার পরেও পদ ছাড়েনি, সেহেতু রাজনীতির থেকে বিচ্যুত হতে হবে। ওনারা আবার ঘরে বসে রাজনীতি করবেন আমার সরকারি অফিসে, এটা হবে না। সেহেতু আপনি দেখেন এটা কি হয়েছে। আপনি দেখেন যে প্রশাসকদের দিলেন সমস্ত আমার বড় বড় নেতাদের, তাদের ভবিষ্যতে হয়তো তাদের এখানেই নির্বাচন করবেন, ওনাদের আপনারা প্রশাসক বানালেন, এবং এইগুলি আপনার খুব ভালো সিগন্যাল দেয় না এটার ক্ষেত্রে, প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে। কারণ এটা শেষ বিচারে আমরা পতিত সরকার থেকে দেখেছি যে স্থানীয় সরকারের আপনি যাকে মেয়র বানিয়েছেন, আপনার পালানোর আগে তার সে 2 দিন আগে পালিয়ে গেছে। বুঝতে পেরেছেন কি হয়? শিখি নাই কিছু, শিখতে তো হবে এগুলোর থেকে যে কি হয়েছে না হয়েছে। এখন আপনি দেখেন যদি আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে আপনি রাজনীতিকরণ করেন, তাহলে এখন দেখেন পুলিশ কিভাবে বলছে আমরা তো ঠিকই আরো যদি 5000 মেরে ফেলতাম তাহলে কোনো অসুবিধা ছিল না, সেনাবাহিনীরাই তো বিট্রে করে দিল, বলছে না? দেখেন আপনি কিভাবে। আবার আরেকজন বলছেন জ্ঞানী মানুষের মতো, প্রধানমন্ত্রীর কার্যালয় তো ঠিকই ছিল, মন্ত্রণালয়গুলো ঠিক মতো কাজ করেন, প্রত্যেকে এখন বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন না। তো এগুলি থেকে কি শিখছে বর্তমান সরকার? যে সেটা হলো পেশাদারিত্ব, দক্ষতাকে যদি ওনারা না করেন তাহলে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে সংকীর্ণ, ওনার নিজেরটা উনি বাস্তবায়ন করতে পারবেন না,
এবং পরবর্তীতে এটা দায় দোষ কিন্তু ওনাদের কাছে এসে এটা পৌঁছাবে। সেহেতু আপনি যে প্রশ্নটা করেছেন প্রাতিষ্ঠানিক উন্নতির ব্যাপার, দীর্ঘমেয়াদে মধ্যমেয়াদে টেকসই উন্নয়নের জন্য, নাগরিক অধিকার রক্ষা করার জন্য, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য, এইরকম বিপদসংকুল আন্তর্জাতিক পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য প্রতিষ্ঠানের কোনো বিকল্প নাই। এবং সেই প্রতিষ্ঠান পেশাদারিত্ব দিয়ে হতে হবে, সেটা জাতীয় হতে হবে, এবং সেই জাতীয়টা নিঃসন্দেহে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত ব্যক্তিদের নেতৃত্বে সেটা থাকবে বলে আমি মনে করি। 6 মাসে কথা শুনেছি, কাজ দেখি না। সিগন্যাল পাননি কোনো কোনো ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে আছে। দেখুন, আপনি যদি বলেন যে প্রতিষ্ঠান গড়ার জন্য বিদেশ থেকে অনেকে এসছেন, বর্তমান সরকারের সাথে কাজ করেন ওনারা হয়তো কিছু কিছু অভিজ্ঞতা নিয়ে এসছে, ওই দেশে প্রতিষ্ঠানের গুরুত্ব কি আছে। আমি যেমন অনেক প্রত্যাশা করি ওনারা কি ধরনের অবদান রাখেন বর্তমান পরিস্থিতি, কারণ এটা তো নতুন উপাদান। আমার বর্তমান সরকারের পরিচালনার ক্ষেত্রে প্রথাগত অর্থনীতির বাইরে কিছু পেশাদার যা স্বীকৃত মানুষ এখানে যুক্ত করা হয়েছে, তারা কি ধরনের অবদান রাখে এগুলোকে গড়ে তোলার ক্ষেত্রে, আমি এটাকে একটা এক ধরনের উজ্জীবক হিসেবে দেখতে চাই। শুরুতে যেমনটা বলছিলেন, যদি সেই সিস্টেমটা চেঞ্জ না হয়, আগের সিস্টেমটার ভিতরেই যদি আপনি অ্যাঞ্জেলকে নিয়ে এসেও বসিয়ে দেন, তাহলে সে কি কোনো চেঞ্জ আনতে পারবে? আপনি যেটা এক্সপেক্ট করছেন সেটা না, আমি তো মনে করি যে 1 নম্বর ব্যক্তি এটা উপলব্ধি করছেন। আমি এটা প্রত্যাশা করতে চাই যে উনি এই যে এখন যে পুনর্বিবেচনায় যাচ্ছেন ওনার সহকর্মীদের, নিঃসন্দেহে অনেকে এখানে মনোকষ্টের কারণ হবে, কিন্তু যদি ওনার উপর এই উপলব্ধিটা না, এই জন্য তো আমি আবার আপনাকে ওই যে বলেছি নেতৃত্ব একটা বড় জিনিস, নেতৃত্বের গুণাবলী একটা বড় জিনিস। সেহেতু এই পুরো জিনিসটার ভিতরে ইংরেজিতে বলে না, দ্য বাক স্টপস দেয়ার, কোনো একটা জায়গায় এসে তো থামতে হবে। কোথায় থামবে? ওনাতে থামবে। এবং পতিত সরকারের অভিজ্ঞতা আমাদের বলে যে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ইংরেজিতে আপনার শেক্সপিয়ারের কথা আছে না, দ্য সিজার্স ওয়াইফ শুড বি অ্যাবভ সাসপিশন। সেহেতু আমার প্রধান ব্যক্তিকে এই এক ধরনের দেবতা হওয়া ছাড়া আর কোনো উপায় আমি তো দেখি না। এটা একটা অসম্ভব দাবি, কিন্তু ওনার দেবতুল্য হওয়াটাই এখন গুরুত্বপূর্ণ। এবং সেখানে সম্ভাবনা আছে, কারণ হলো যে উনি ব্যক্তি হিসেবে যে আচরণগুলো করছেন, সেই আচরণগুলো আমি ইতিবাচক হিসেবে এখনো দেখি, চেষ্টাটা আছে, রিয়াকশন। কিন্তু মানুষ তো 24 ঘন্টা তো সময়, তার ভিতরে আপনি কতখানি দিবেন? তার ভিতরে তো উনি পারিবারিকভাবে একটা মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন, যেটা জনগণের কাছে মনোগ্রাহী হয়েছে। পতিত সরকারের কথা আসছে বারবার। পতিত সরকারের সময় আমরা দেখলাম এক সময় ডেমোক্রেসি, অটোক্রেসি, তারপরে ক্লেপ্টোক্রেসিতে চলে গেল, শেষে পতন যেটা ঘটল। আপনাদের শ্বেতপত্রেও চোরতন্ত্র প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে। সেই ক্লেপ্টোক্রেসির যে সফটওয়্যার, হার্ডওয়্যার, সেগুলোকে কি আমূল পরিবর্তন করার কোনো সূচনা শুরু হয়েছে? দেখুন, আমি আপনাকে একটা উদাহরণ বলি। ওই যে আমি ইকোনমিক্স দিয়ে আপনাকে বলছি, সেটা হলো আপনি সময় মতো সংস্কার করেন নাই, আপনি একটা পথরেখা তৈরি করেন নাই এই 6 মাসের ভিতরে। সেটা আপনি জ্বালানি বলেন, ব্যাংকিং বলেন, ইত্যাদি। এখন যখন আপনার টাকা নাই, ব্যাংকের ভিতরে তারল্য নাই, আপনার জ্বালানি আমদানি করতে হবে, আপনি কার কাছে গেলেন জ্বালানি আমদানি করার জন্য? যে মানুষগুলোর কাছে আপনি গেলেন তাদের তো সুনাম নাই খুব বেশি, এবং সেই দুর্নামের ভাগীদার এখন আপনি রাজনৈতিকভাবে হবেন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যদি যথাযথ সংস্কার পদক্ষেপ সক্ষমতার সাথে না নেন, তাহলে ওই ক্লেপ্টোক্রেসির কাছে আপনার আত্মসমর্পণ অবধারিত হয়ে উঠবে। এবং আপনি যে সমস্ত আপনার ফ্যাক্টরি বলেন, আমদানি বলেন, ব্যাংকের টাকা বলেন, আপনার নতুন বিনিয়োগের জন্য এক্সপোর্ট ইকোনমিক জোন বলেন, আপনি তো ঘুরে ফিরে তাদের কাছে চলে যাবেন, কারণ তারা একটা আগিয়ে আছে অন্য অনেকের চেয়ে। কারণ তারা একটা সুবিধার ভিতর দিয়ে তারা অর্থ সঞ্চয় করেছে, বিদেশে টাকা নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেহেতু এই কাঠামোটাকে ভাঙার জন্য যে রাজনৈতিক সংস্কৃতি এবং কর্মসূচি দরকার, এটা আমরা দেখি নাই। বুঝেছেন? তাহলে রাজনৈতিক, দেখেন আমি আপনাকে বলি, 6 মাস হয়ে গেছে, আপনি কয়টা কার এই অনাদায়ী ঋণের টাকার বিপরীতে যে জমি জমা ইত্যাদি অনেক কম দামে রেখেছিল জামানতগুলো, সেগুলো আপনি দখল করে বিক্রি করে আপনি বাজার
আইনি প্রক্রিয়াতেই করে আপনি বিক্রি করে টাকা ফেরত নিতে পেরেছেন, কেন পারলেন না? এটা শুধুমাত্র আইনি জটিলতার কথা বলে তো আপনি পারলে হবে না, আইন করার অধিকারও তো আপনারই ছিল। রাজনৈতিক অর্থনীতির চেহারাটা কি আগের মতোই রয়ে গেছে? এইটা আগের মতো হয়ে যাওয়ার আশঙ্কা রয়ে গেছে, আগের মতো হয়ে যাওয়ার আশঙ্কা রয়ে গেছে যদি নাকি না পদক্ষেপগুলো না নেয়। কারণ কি হয়, একটা রাজনৈতিক সরকার কতদিন করার পরে যখন সে অসহায় বোধ করতে থাকে, তখন সে আবার ওই নিয়ন্ত্রণমূলক নিবর্তনমূলক পদক্ষেপের ভিতরে চলে যায়। আপনি আমি আজকে যে কথাগুলো যেভাবে বলতে পারছি, 2-3 বছর পরে অর্থনৈতিক পরিস্থিতির যদি উন্নতি না হয়, রাজনৈতিক সহিংসতার জায়গাতে যদি কোনো ধরনের এক ধরনের স্বস্তি না আসে, তাহলে আপনি আমি এই কথাগুলো আর বলতে পারবো না। এবং এইটাই হলো বাস্তব। সেই জন্য আমাদের মতো মানুষরা, যারা আপনিও বটে, লিখে পড়ে অথবা কথা বলে জীবন পরিচালনা করি, তাদের জন্য গুরুত্বপূর্ণ হলো আমাদের না, অন্য বিষয়গুলোকে ঠিক করা, যাতে রাজনীতি ঠিক থাকে, অর্থনীতি ঠিক থাকে। অর্থনীতিতে যদি এখন দ্রব্যমূল্য এমন অবস্থায় যায় যে মানুষের ওখানে উত্থান ঘটে যায় এবং মধ্যবিত্ত যদি নিষ্পিষ্ট হয়, কর্মসংস্থান যদি না থাকে, তাহলে যেই ছেলে মেয়েগুলো এই অভ্যুত্থান করেছিল তারা যদি আবার রাস্তায় ফিরে আসে এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, তারা যদি দেখে আবার সে আগের মতোই বৈষম্য হচ্ছে, আপনার সেই আগের মতোই টেলিভিশনগুলো এই একজনের বদলে আরেকজন পরিচালনা করে আপনি রাজনৈতিক নেতৃত্বে দিয়ে দিয়েছেন, তখন তো এগুলি আবার নতুনভাবে এখানে আসবে এটার ভিতরে। তো আমার একটা মূল্যায়ন হলো, আমার একটা সবিনয় বক্তব্য হলো, পরিস্থিতি এখনো এত খারাপ হয়নি যে বেশি এটা নিয়ে আপনার প্যানিক সৃষ্টি করতে হবে। আমি মনে করি সেপ্টেম্বর মাস এই সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কারণ হলো বর্তমান অর্থ বছরের প্রথম কোয়ার্টার, প্রথম ত্রিমাসিক শেষ হচ্ছে এবং এইখানে এই প্রথম 3 মাসে আমার পরিষ্কার হয়ে গেছে আমি বাজেট কতখানি পারবো, কতখানি পারবো না। ক্ষমা করবেন, কিন্তু এই সময়কালে আমি আবার একটা পঞ্চবার্ষিক কৌশলগত পরিকল্পনা দিয়েছি। ওটা তো অনেকটাই, আরেকদিন এটা নিয়ে আলাপ করব, ওটা অনেকটাই ওই আগের সরকারের যেই আপনার এক ধরনের রূপকথা লিখতো না, ওইরকম একটা রূপকথার মতো তৈরি হয়, তার সাথে বাস্তবতার সম্পর্ক খুব কম। ওই কমিটিতে আমিও ছিলাম, সেটা দেখারও খুব সুযোগ হয়নি আমাদের। তো ওইটাতে ভিতরে পুরো মূল্যায়ন করার এখন একটা সময় এসছে। বাকি 3 ত্রৈমাসিক 4টে কিভাবে হবে দেখেন, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে রয়েছে তথ্য। গত অর্থ বছরের শেষ বিচারে এই সরকার কতখানি টাকা খরচ করেছে সেই তথ্যই তো নাই এখনো, বেঞ্চমার্ক ডেটা। আমলাতন্ত্র তাহলে কি করছে? আমলাতন্ত্রকে পরিচালনা করার জন্য তো রাজনৈতিক নেতৃত্ব আছে। রাজনৈতিক নেতৃত্ব কি ওনাদের বলেছে 7 দিনের ভিতরে আমি তথ্যগুলো চাই, এবং তারপরে ওনারা বলেছে এখনো তো মাঠের থেকে আসে নাই, দিতে পারবো না। তাহলে আপনি আছেন কেন? আমলাতন্ত্রের তো বেতন ভাতা বাড়ানোর জন্য পে স্কেল ঘোষণা করা হচ্ছে বা পে স্কেল দেওয়া হচ্ছে। আমি আমলাতন্ত্রের পে স্কেল হলে এটা আরেকটা প্রেসার ক্রিয়েট করবে কিনা? না শওকত, এই আমলাতন্ত্রের বেতন ভাতা বাড়াতে হবে। 10 বছর যাবত ওনাদের কোনো কিছু বাড়ে নাই, সেহেতু এইটাকে বাস্তবসম্মতভাবে বাড়ানোতে হবে, ধাপে ধাপে 2 ধাপে করা হবে। এইটাতে সমস্যা তো অন্য জায়গায়, আপনার তো টাকা নাই, আপনি কোত্থেকে দিবেন? আপনি কি টাকা ছাপাবেন? IMF, ওয়ার্ল্ড ব্যাংক সবাই জিজ্ঞেস করতেছে যে বাজেটারি সাপোর্ট দিব আমরা, সেগুলি কি তোমরা বেতন ভাতাতে দিবা নাকি অন্য কোনো কাজে ব্যবহার করবা? আপনি বুঝতে পারছেন? যদিও বলেন না বেতন ভাতাতে এগুলি দিব না, তাহলে কি এটা ভর্তুকিতে দিবে? বলে না ভর্তুকি। ও তাহলে তুমি আমার ঋণ শোধ করার জন্য এই টাকাগুলো ব্যবহার করবা। বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছে এই স্বচ্ছতা? এবং গত অর্থ বছরই বোধহয় প্রথম পরিচালন ব্যয় যেটা হয়েছে সেটা আমাদের আয় থেকে মেটাতে পারিনি আমরা। আমার এখন 1 টাকাও যায় না উদ্বৃত্ত আমার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, পুরোটাই ঋণের উপরে চলছে আর কি। সেহেতু আমি মনে করি এই সেপ্টেম্বর মাসে এই সরকার ওই যে বললেন যে রিভিউ করবে, মন্ত্রী পরিষদ দিয়ে করবে, একই সাথে ওনাদের বাস্তবসম্মতভাবে
যেই কাঠামোর ভিতরে ওনারা পরিচালনা হচ্ছে এবং যেখানে অর্থনীতি ওনারা পরিচালন করছেন, সেই অর্থনীতিকে মূল্যায়ন করার সময় এবং স্বচ্ছতা নিয়ে আসতে হবে। কারণ অর্থনীতিতে যদি স্বচ্ছতা না থাকে তাহলে আস্থা জন্মায় না। প্রতিষ্ঠান না থাকলে স্বচ্ছতা আসবে কিভাবে? এইটুকু করার মতো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, এখন আছে, যদি তাদের কাজ করতে দেন। যদি কাজ করতে না দেন, কি তত্ত্বমাফিক তথ্য চাই যদি করেন, তাহলে তো অন্য কথা আর কি। কিন্তু আমি বিশ্বাস করতে চাই যে ওনারা যেই কয়জন আমার পরিচিতরা ওনার দায়িত্বে আছেন, ওনারা সৎভাবে এটা করতে চান, সক্ষমতায় কুলাবে কিনা এটা ব্যাপার। সেহেতু সেপ্টেম্বরের শেষে সংসদে অর্থমন্ত্রীকে অবশ্যই একটা বিবৃতি দিতে হবে, যেটা উনি আইনত বাধ্য। একটা আইন আছে, জি হ্যাঁ, ওই যে স্বচ্ছতা, সরকারি ব্যয়ের স্বচ্ছতার ক্ষেত্রে ত্রৈমাসিকভাবে দিতে হবে। মহিত সাহেব কোনোদিনই এটা করেন নাই, শেষের দিকে এসে মোস্তফা কামাল সাহেবও করেন নাই এদিকে। সেহেতু এইটাকে করাটা এখন খুবই প্রয়োজন। এইটা করতে পারলে ওনারা পরবর্তী যে 3 ত্রৈমাসিক আছে এটাকে রিবুট করতে পারবেন এবং সেগুলোকে নিয়ে আসতে হবে একটা কোর বাজেটের ভিতরে, যেটার ভিতরে থেকে উনি সুরক্ষার কর্মসূচিকে রক্ষা করবেন, সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা যৌক্তিকভাবে বাড়ানোর ব্যাপারে হবে, আমার সুদ পরিশোধের ক্ষেত্রে, ঋণ পরিশোধের ক্ষেত্রে কোনো ধরনের খেলাফি হব না, ইত্যাদি বিষয় এটার ভিতরে আছে। এবং একই সাথে বার্ষিক উন্নয়ন কর্মসূচির যেই এক ধরনের প্রুনিং বা পরিচ্ছন্ন করার চেষ্টা চলছে, সেইটাকে আরো বেশি প্রকাশ্য করতে হবে। অর্থনৈতিক প্রতিষ্ঠান বা অর্থনীতির গণতন্ত্রের কথা বলা হচ্ছে জোরে সোরে। রাজনৈতিক প্রতিষ্ঠানের গণতন্ত্রের পাশাপাশি অর্থনৈতিক প্রতিষ্ঠানের গণতন্ত্র, একটা পলিটিক্যাল ডেমোক্রেসি, একটা ইকোনমিক ডেমোক্রেসি সাইমালটেনিয়াসলি চলবে, নাকি কোনটা আগে কোনটা পরে যাবে? এটা ডিম মুরগির ব্যাপার না, এটা একটা অখণ্ড ব্যবস্থাপনা, রাষ্ট্র ব্যবস্থার বিষয়। এটা আপনি শুধু ইকোনমিক ডেমোক্রেসি আর পলিটিক্যাল ডেমোক্রেসি, আপনার তো একই সাথে আছে আমার জুডিশিয়ারির, আমার যে বিচার ব্যবস্থার স্বাধীনতা আছে, আমার অ্যান্টি করাপশন কমিশন আছে, এখন আমার মানবাধিকার কমিশন হবে। এগুলি নিয়েও বিভিন্ন পদায়ন এবং তার কার্যকরের পরিধি নিয়ে প্রশ্ন উঠেছে। সেহেতু আমি যেটা বারবার বলতে চাচ্ছি, ইঙ্গিত আছে, সঙ্গীত নাই। বুঝতে পেরেছেন? ইঙ্গিত আছে, সঙ্গীত নাই। সেহেতু উই হ্যাভ দ্য নয়েজ বাট নট দ্য মিউজিক। এইটাকে করাটার পুরো দায়িত্বটা এখন একটি প্রধান ব্যক্তির কাছে। উনি কিভাবে এই পুরো জিনিসটাকে মূল্যায়ন করেন, এবং আমি দেখছি যে উনি করার চেষ্টা করছেন, কিন্তু পূর্ণাঙ্গভাবে উনি এটা করবেন কিনা এইটা দেখার প্রত্যাশা। সামনের দিনগুলোতে দেখি আমাদের ঝুঁকি বাড়বে নাকি কমবে, সেটা কিসের উপর ডিপেন্ড করবে? এটা নির্ভর করে যে ওনারা একটা সৎভাবে তথ্যগুলোকে স্বীকার করবেন কিনা এবং সেটার ভিত্তিতে একটা পথরেখা দাঁড় করাবেন কিনা। বিশেষ করে সংস্কারের ক্ষেত্রে, আপনার কর আদায়, ব্যয়ের ক্ষেত্রে